রাইট ফর্ম অফ ভার্বস এক্সারসাইজ। ওকে, আমরা আজকে এক্সারসাইজ করব তোমার কুমিল্লা বোর্ড 19, এটা আজকে করব ইনশাল্লাহ। আর ট্রাই করব রাজশাহী বোর্ড 19টাও করার ইনশাল্লাহ, দুইটা করার চেষ্টা করব। ঠিক আছে, তো তাই আমরা অ্যাজ ইউজুয়াল কি করব, আমাদের রুলস গুলো রিভিশন দিয়ে নিব, কেমন? আচ্ছা চলো। তো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আমরা এই যে রুলস গুলা প্রায় 5টা ক্লাস ধরে কিন্তু প্রত্যেকটা দিনই রুলস রিভিশন দিই। যারা কিনা রেগুলার ক্লাস করছো এই রুলস গুলা কারো কাছে আর সমস্যা থাকার কথা না। আর যারা কিনা নতুন যুক্ত হইছো তারাও চাইলে রেকর্ড ক্লাস দেখার মাধ্যমে, 5টা রেকর্ড ক্লাসই ইউটিউবে আপলোড করা আছে, রেকর্ড ক্লাস রেকর্ড ক্লাস করার মাধ্যমে খুব ইজিলি কিন্তু তোমরা এই রুলস গুলাকে হ্যাক করতে পারবা, ক্র্যাক করতে পারবা। বুঝাতে পারছি? সো আমরা আজকে একটু হালকা করে দেখে যাচ্ছি রুলস গুলা আবারও। ঠিক আছে, তো তার আগে কারো সমস্যা আছে কিন্তু দেখে নেই। আচ্ছা, জাকিয়া আপুর কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। ওকে, বরিশাল থেকে যুক্ত আছে আমাদের সাথে আপন সাহেব। আচ্ছা, অনেকদিন পর মেহজাবিন মিতু যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো তোমাদের ফিজিক্যাল ব্যাচে ক্লাস ছিল, তুমি তো অনুপস্থিত ছিলা, মেহজাবিন মিতু। আচ্ছা, নোমান সাহেব যুক্ত হয়েছে দিনাজপুর থেকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 5 নং ক্লাসটা করতে পারো না, সমস্যা নাই, তুমি রেকর্ড ক্লাসটা করে নিও মিতু, কেমন? ঠিক আছে, আমরা তারপরে এখন একটু রুলসে আবার ফোকাস করি। ওকে, আমাদের 1 নাম্বার রুল ছিল মডালস এর রুল। এটা আমরা বিগত 5টা ক্লাস ধরেই মডালস এর রুলস পড়তেছি, যে ক্যান, কুড, মে, মাইট, এগুলার পরে ভার্বের বেস ফর্ম বসে। আর পারা বুঝাইতে ক্যান, যেটা কিনা প্রচুর পরিমাণ ইন্টারে আসে। আর উচিত বুঝাইতে শুড, এই দুইটা প্রচুর পরিমাণ ইন্টারে আসে। এতদিন কিন্তু আমরা এই দুইটাই দেখছি, তাই না? আচ্ছা, সো এইটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, যারা একদম নতুন যুক্ত হচ্ছ, তারা যদি এই রুলসটা না জেনে থাকো বলতে পারো যে স্যার 1 নাম্বার রুলসটা আরেকবার একটু বুঝিয়ে দেন, বুঝিয়ে দিব। 2 নাম্বার রুলসটা আমরা পড়েছি যে দেয়ারের পরে কি হয়। অনেকের একটা ভুল ধারণা থাকে THE আর ই, এই দেয়ারের পরে অনেকে মনে করে যে আর হবে, কিন্তু দেয়ারের পরে ইজও হতে পারে আরও হতে পারে, দুইটাই হইতে পারে। এখন দেয়ারের পরে ইজ হবে না আর হবে সেটা বলে দিবে এই যে অংশটা, দেয়ার ড্যাশ এ হাই স্কুল। দেখো কি লেখা আছে, দেয়ার, এই যে জায়গায় তো ড্যাশ থাকবে, এ হাই স্কুল। এ যেহেতু আছে একটি তাই ইজ হয়েছে, টু হাই স্কুলস যেহেতু আছে তাই আর হয়েছে। সো দেয়ারের পরের অংশ থেকে বুঝতে হবে এটা সিঙ্গুলার না প্লুরাল, এটাও পড়াইছি। এই কোটেশনের এই নিয়মটা তো ঢাকা বোর্ড 2024-এ হুবাহু কমন পড়ছে, এটাও তোমাদের আমি দেখাইছি 2 নাম্বার ক্লাসে। ঠিক আছে, কোটেশন থাকলে প্রেজেন্ট টেন্স হয়। ঠিক আছে, এটা আপাতত পড়ার আমাদের দরকারই নাই একদমই। তবে এন্ড বাট অর, এটা মাঝে মাঝে আমরা দেখতেছি এই নিয়ম থেকে কি হইতেছে পোলাপান, হুবাহু কমন পড়তেছে। এন্ড বাট অর এর আগের অংশ যে টেন্স হবে, এন্ড বাট অর এর পরের অংশ কিন্তু কি ওই একই টেন্স হবে, তাই না? এটা কিন্তু আমরা অনেকদিন ধরেই দেখে আসতেছি। যেমন এই যে এন্ড বাট অর একই জিনিস, এই যে মাঝখানে বাট আছে, বাটের আগে দেখো নোজ প্রেজেন্ট, এর জন্য ফরগেটস কি হয়েছে শিক্ষার্থীরা, প্রেজেন্ট হয়েছে, এস বাই এস যুক্ত হয়েছে। তো এই 5টা রুলস আমরা 5 মিনিটও লাগলো না, 2 মিনিটে শেষ করলাম। কিন্তু একটু দেখাই বড় করে, এই যে 5টা রুলস, হ্যাঁ, আমরা কিন্তু এই 5টা রুলস মাত্র কয় মিনিটে শেষ করলাম, 2 মিনিটে। কিন্তু যখন প্রথম ক্লাস করি তখন এই 5টা রুল পড়াইতেই কিন্তু প্রায় একটা ক্লাস শেষ হয়ে গেছিল। তো যারা নতুন যুক্ত হচ্ছ, আজকে আমরা 6 নাম্বার ক্লাসে আছি রাইট ফর্ম অফ ভার্বে। তোমরা যদি ভর্তি হতে চাও ইনশাল্লাহ, এটা কিন্তু টোটাল একটা ফ্রি কোর্স। এই কোর্সে ভর্তি হতে চাইলে পেজে নক দিতে পারো, কারণ পেজে নক দেওয়ার মাধ্যমে সরাসরি কি হবে, তোমরা ভর্তি হওয়ার মাধ্যমে রেকর্ড ক্লাসগুলা, বিগত 5টা রেকর্ড ক্লাসগুলা তোমরা পেয়ে যাবে, এটা একটা বিষয় আছে। আর তারপরেও যদি তোমাদের কোনো নাম্বারের সমস্যা থেকে থাকে, যেমন 2 আছে, 3 আছে, 4, 5 আছে, কোনো নাম্বারের সমস্যা থেকে থাকলে তোমরা বলো যে স্যার ভাই ওই নাম্বারটা একবার বুঝিয়ে দেন। ওকে, তারপর আমরা দেখি অ্যাজ সুন অ্যাজ, এটা আপাতত পড়ার দরকার নাই। রিলেটিভ প্রোনাউন এটা আমরা একদমই বাদ দিছি, কিন্তু আমার মোস্ট ফেভারিট, মানে এটা আশা করি আমার সাথে যারা 5টা ক্লাস রেগুলার করছো তাদের সবার কাছে আমি আশা করি এই জিনিসটা মোস্ট ফেভারিট।
আইএনজি প্যাকেজ, কারণ প্রত্যেকটা এক্সামে এই আইএনজি প্যাকেজ থেকে কমন পড়ে। এটা টপ মোস্ট ফেভারিট এবং টপ মোস্ট কমন একটা প্যাকেজ, আইএনজি প্যাকেজ। আইএনজি প্যাকেজ মানে কি? এই যে তিনটা রুল, এই তিনটা রুল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা রুল। কি নিয়মটা? সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। একটা যদি প্রিপোজিশন থাকে, প্রিপোজিশন কি? অ্যাট, ফর, অফ, বাই, অন, উইদাউট, উইথ, এই প্রিপোজিশন গুলা যদি থাকে এরপরে ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। ঠিক আছে? এছাড়া একটা সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে এরপরে যদি আর একটা ভার্ব থাকে, একটা সেন্টেন্সে একটা ভার্বের পরে যদি আরো একাধিক ভার্ব থাকে সেই ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। বুঝতে পারছি? এটা ছিল আইএনজি প্যাকেজের রুল। যারা পুরাতন স্টুডেন্ট মানে রেগুলার ক্লাস করছো প্রথম থেকে, তাদের কাছে এগুলো এখন ডাল ভাত। তোমরা যারা নতুন আসো তাদের যদি কারো কোনো সমস্যা থাকে, যেমন আমাদের সাথে ওমর ফারুক ভাই যুক্ত হয়েছে রাজশাহী থেকে, সে নতুন আছে, এরকম যারা নতুন আসো তাদের যদি বুঝতে সমস্যা থাকে তাহলে নাম্বারগুলো লিখতে পারো। আর তোমরা যদি শীটের পিডিএফটা চাও অবশ্যই আমাদের ফ্রি কোর্সে যুক্ত হয়ে পিডিএফটাও নিতে পারো, কোনো সমস্যা নাই। আর লাস্টলি আমরা 12, 11, 12 পড়ছিলাম। 11, 12 তো খুবই 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 কমন ইন্টারের জন্য। 11 নম্বরে কি লেখা? আনকাউন্টেবল নাউন। ওকে, আনকাউন্টেবল নাউন থাকলে কি হয়? ওয়াটার এভরিহোয়ার, মনে হচ্ছে না সারা বাংলাদেশ জুড়া পানি, কিন্তু ওয়াটার তো একটা ওয়াটার, দুইটা ওয়াটার এভাবে গুনা যাচ্ছে না। দ্যাট ইজ ওয়াই ইট ইজ আনকাউন্টেবল নাউন। সো এত পানি হওয়ার পরেও এটাকে প্লুরাল আর লেখা যাবে না, ওয়াটারের পরে সিঙ্গুলার ইজ। তারপরে যদি হেয়ার থাকে তোমার মাথায়, তোমার মাথায় তো হেয়ার আছে, মানে সাবজেক্ট যদি হেয়ার থাকে, হ্যাঁ, সাবজেক্ট যদি হেয়ার থাকে তাইলে তোমার মাথায় দেখো, আমার মাথায় দেখো, কত চুল, লাখ লাখ কোটি কোটি চুল। অবশ্যই প্লুরাল মনে করে সবাই আর লিখবে, কিন্তু তুমি তোমার মাথার চুল কিন্তু গুনে শেষ করতে পারবা না, সেটাকে কিন্তু গুনা যায় না। স্পেশালি ছেলেদের মাথার চুল তো জীবনও গুনা যায় না, যাবে কি? যাবে না। সো হেয়ার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউন হলে শিক্ষার্থীরা কি হয়? সিঙ্গুলার হয়। আবার এই রুলসটা আগের দিন পড়াইছি, এই 12 নম্বরও পড়াইছি, দেখো অলরেডি দাগ দেওয়া আছে এগুলা। সাবজেক্ট যদি বড় হয়, যেমন যেমন দেখো এই এত বড়টা সাবজেক্ট, তাকাও ভালো করে তাকাও, এই এত বড়টা সাবজেক্ট, এইটা ভার্ব, এইটা অবজেক্ট। তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এই যেটা হচ্ছে অবজেক্ট। বুঝাইতে পারছি? তো দেখো তো অবজেক্ট কত ছোট কিন্তু সাবজেক্ট বড়। সাবজেক্ট যদি বড় হয় তাহলে সমস্যা। কেন সমস্যা? কারণ একদল স্টুডেন্ট আছে আইস, আইসের সাথে এস যুক্ত আছে, ভাববে এটা প্লুরাল, সে আর লিখবে। আরেক দল শিক্ষার্থী আছে কালার ধরবে, কালার, কালার তো সিঙ্গুলার, সে কি লিখবে? ইজ লিখবে। নিচেরটা খেয়াল করো, সিস্টার্স প্লুরাল, এটা যারা কাউন্ট করবে তারা আর লিখবে, কিন্তু পার্সন তো সিঙ্গুলার, এটা যারা কাউন্ট করবে তারা কি লিখবে? ইজ লিখবে। দেখছো শিক্ষার্থীরা, যে বড় সাবজেক্ট হইলে নানাবিধ সমস্যা, ভেজাল। এই ভেজালের সমাধান কি? এই দেখো সুন্দর লেখা আছে। সাবজেক্ট যদি বড় হয় তাহলে অফের আগের অংশ মূল শব্দ, এনে কোনো পেশিঘুষি কথা নাই, পরিষ্কার স্বচ্ছ পানির মতো স্বচ্ছ কথা। অফের আগের অংশটা মূল শব্দ। এই যে অফ আছে, অফের আগে কালার লেখা, তার মানে ইজ হবে। এই যে অফ আছে, অফের আগে সিস্টার্স, এই দেখো প্লুরাল করা, পার্সন হবে না, তাহলে আর হবে। এইরকম আমরা আগের ক্লাসে পড়ছি, একটু রিভিশন দিতেছি। আচ্ছা, এগুলাই দেখাইছি। তারপরে রুলস অফ নন ফাইনাইট প্যাসিভ, এই যে আস্তে আস্তে এটা পড়ার আমাদের সময় চলে আসছে। আর একটা দুইটা ক্লাসের মধ্যে হয়তো এটা পড়ানো শুরু করব, কিন্তু যখন এই জিনিসটা পড়াবো সেদিন আর কোনো বোর্ড করাবো না, বা সেদিন আর কোনো পূর্বের রুল রিভিশন করব না, কারণ এই জিনিসগুলো খুবই কমপ্লিকেটেড। ঠিক আছে? এই ইচ এভরি এনিওয়ান নো, এগুলো আমরা পড়তে না থাকলে সিঙ্গুলার হয়। ইচ এভরি এনিওয়ান নো থাকলে কেন সিঙ্গুলার হয়? যে ক্লাসে পড়াইছি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ব্যাখ্যা দিয়ে পড়াইছি, আজকে শর্টকাটে বলতেছি। ইজ এভরি থাকলে কি হয়? সিঙ্গুলার হয়। ওকে, আইনজীবী তো সাবজেক্ট তার, ও আচ্ছা আচ্ছা। আজকে আমরা 17 নাম্বারটা পড়বো, এটা আমরা এতদিনও পড়ি নাই। 19 নাম্বারটা কিন্তু আমাদের আগেই পড়া ছিল। সো আজকে আমরা 17 নাম্বারটা পড়বো। আজকের ক্লাসের রুলস হচ্ছে 17 নাম্বার। 16 নাম্বার আমরা পড়ছি, সো আমরা পড়বো কি 17, এইটা আমরা আজকে পড়বো। ঠিক আছে? আজকের জন্য রুলস হচ্ছে 17। ওকে, আর 18, হ্যাঁ আজকে আমরা নতুন রুল হিসেবে কি শিখবো? 17 এবং 18। দেখছো আমরা কিন্তু খুবই নর্মাল গতিতে আগাচ্ছি, কোনো তাড়াহুড়ারও দরকার নাই, আবার ধীর গতিরও দরকার নাই। বুঝাইতে পারছি? সবসময় ফোকাস রাখতে হবে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আমরা প্রত্যেকদিন দুই তিনটা করে রুল শিখি, তারপরে বোর্ড সলভ করি, এবং দেখি আমরা যতটুকু শিখি ততটুকুর ভিতরেই কিন্তু সব চলে আসে। সো আজকের দিনে আমরা মেইনলি শিখবো 17 এবং 18 রুলটা, তারপর ইনশাল্লাহ বোর্ড সলভে চলে যাব। বাট তার আগে কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। আর হ্যাঁ,
তোমরা একটা কাজ করো, যেহেতু কোর্সটা সম্পূর্ণ ফ্রি, তোমরা তোমাদের অন্যান্য যে কলেজের ফ্রেন্ডরা আছে তাদেরকে এখানে মেনশন করে দাও। মেনশন করে দিলে হবে কি, একটু পরে আমরা প্যাসেজ সলভ করব, তখন একটা কম্পিটিশন হবে, কে কত বেশি কারেক্ট করতে পারে, একটা কম্পিটিশন হবে। তাছাড়া এখন যে আমরা রুলস পড়তেছি, এই রুলস গুলো অনেকে তো সোজাভাবে পায় না। তোমার কাছে যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, তো তোমারও তো উচিত এই বিষয়টা সবার মাঝে ছড়িয়ে দেওয়া, তাই না? সো এখন আমরা 10 সেকেন্ড পজ করতেছি, যে যারা আসো সবাই তোমাদের ফ্রেন্ডদের একজন দুইজন হইলো মেনশন করে দাও ইনশাল্লাহ। আর আমি কমেন্টস গুলো একটু পড়ে নিই, তারপরে 17, 18 এখনই পড়াই দিব। আর হ্যাঁ, মেনশনের পাশাপাশি 16 নাম্বার পর্যন্ত যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যাগুলো লিখতে পারো। ওকে। আচ্ছা, সাইমা আপু আমাদের একটা প্রশ্ন করছে যে প্রতিদিন লিংক কিভাবে পাবো। আচ্ছা সাইমা আপু, আমাদের আসলে ক্লাস প্রতিদিন হয় না, আমাদের ক্লাস হয় হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি। ঠিক আছে? সো রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7টায়। তো তুমি টাইমটা মনে রাখো। আর মনে রাখার পর প্রত্যেক রবিবার তুমি পুনে 7টা থেকে রেডি হয়ে থাকবা। ক্লাস 7টা বা 7টা 5-এর মধ্যে শুরু হয়ে যাবে। সো তুমি লিঙ্ক পাওয়া মাত্রই ঢুকে পড়বা। সেটা হইতে পারে। সো সাইমা আপুর একটা কনফিউশন ছিল প্রতিদিন ক্লাস হয় কিনা। সো না আপু, প্রতিদিন ক্লাস হয় না, এটা খেয়াল রাখো। আচ্ছা। আচ্ছা এটা লাইভ ক্লাস হইতেছে, এটাই আজকের ক্লাস সাইমা আপু। ভাবছি রেকর্ড ক্লাস হইতেছে না। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। মারিয়াম আপু তো অনেকদিন পর মেবি আমাদের সাথে যুক্ত হয়েছে, যতদূর আমার মনে পড়ে প্রথম দিকে সে যুক্ত ছিল। ঠিক আছে, তো কারো যেহেতু কোনো সমস্যা নাই, তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করো, আমরা সামনে আগাচ্ছি। হ্যাঁ, তো নাফিউদ্দিন ভাই, তুমি যদি নতুন হয়ে থাকো, তোমার প্রথম কাজ হচ্ছে ক্লাসটা সম্পূর্ণ করো। কত মিনিট হয়েছে দেখি? অলরেডি 15 মিনিট হয়েছে, 1 ঘন্টার ক্লাস। সো তোমরা যারা নতুন যুক্ত হইছো, লিস্ট প্রায় 50 মিনিট পর্যন্ত ক্লাস করো, তাহলে কি হবে, ক্লাসটা কিরকম সেই স্ট্যান্ডার্ডটা বুঝতে পারবা। তারপরে যদি তোমার মনে হয় যে এই কোর্সে তুমি ভর্তি হতে চাও, তাহলে তুমি পেজে নক দিবা। পেজে নক দেওয়া মাত্র তুমি যদি ভর্তি হয়ে যাও, তাহলে তুমি যে নতুন বললা, প্রিভিয়াস যে 5টা ক্লাস হয়েছে, ওই 5টা ক্লাসের রেকর্ড পেয়ে যাবা। আর যে শীট পড়াচ্ছি সেই শীটটাও পেয়ে যাবা। এটা শুধু নাফিউদ্দিন আপনের ভাইয়ের জন্য না, যারা নতুন যুক্ত হচ্ছে সবার উদ্দেশ্যে এই বার্তা। আর মনে করতে পারো যে কোর্সের ভর্তি আবার কি জিনিস। ভর্তি কিন্তু সম্পূর্ণ ফ্রি, এটা কোনো কোর্স ফি লাগবে না, ভর্তি সম্পূর্ণ ফ্রি। জাস্ট খালি পেজে নক দিতে হবে, যে পেজ থেকে লাইভ হচ্ছে সেই পেজে নক দিতে হবে যে আমি ইংরেজি সেকেন্ড পেপার ফ্রি কোর্সটা করতে চাই। তাইলেই তোমাকে ভর্তি নিয়ে নিবে, মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে দিবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেইখানেই তোমাকে লিঙ্ক গুলা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে। ও আচ্ছা, তুমি প্রতিদিনই ক্লাস করো না, ঠিক আছে, তাহলে আমি হয়তো বা খেয়াল করি নাই। ওকে, তাহলে শুরু করতেছি 17 এবং 18 নাম্বার। বাট তোমরা এর আগে তোমাদের ফ্রেন্ডসদের ইনশাল্লাহ মেনশন করে দাও, কেমন? তাহলে দেখো, 17, আইএনজি যুক্ত সাবজেক্ট সর্বদা সিঙ্গুলার হয়। দেখো, আমরা এইটা শিখছি যে এইখানে ধরো গ্যাপ, ব্র্যাকেটে ধরো লেখা রিড, READ, রিড। তাইলে উত্তর কি করব? এটা আমাদের এখন একদম পানি ভাত, যারা কিনা প্রথম থেকে ক্লাস করতেছো। একদম শুরুতে যদি গ্যাপ থাকে, তখন উত্তর হবে READING। কি হবে শিক্ষার্থীরা? রিডিং। এখন প্রশ্নে কাহিনী করে রিডিং তোমার দিয়েই দিছে, রিডিং দিয়েই দিছে, একটা নাউনও দিছে, তারপরে ইজ অথবা আর, তারপরে অবজেক্ট। মানে এতটুক তোমার দেওয়া থাকবে। বড় করে দিচ্ছি, দেখো, এতটুক তোমার দেওয়া থাকবে এবং এতটুক তোমার দেওয়া থাকবে, মাঝখানের টুক দেওয়া থাকবে না। সো রিডিং নোবেল, এখানে তো উত্তর করে দিছি, উত্তর নাই ধরো। আচ্ছা, এটা নাই। হ্যাঁ, রিডিং নোবেলস, এরপরে ইজ অথবা আর, তারপরে এ গুড হ্যাবিট। এবার কি দিবা তোমরা? মোস্ট অফ দ্য পিপল, তোমাদের ভিতরে 10 জনের 7 জনই কিন্তু উত্তর করবা আর। কেন? এটা তো একদম কমন সেন্স ভাই। রিডিং নোবেলস, এখানে তো সাহিত্য বুঝাচ্ছে, তাই না? নোবেলস মানে কি? সাহিত্য, উপন্যাস। একটা উপন্যাস তো না, অনেকগুলো আইস আছে, অবশ্যই আর হবে। এটাই তো আমরা জেনে আসছি, তাই না? কিন্তু তোমরা এখন ইন্টারে পড়ো, বুঝছো, নেক্সট লেভেলে আসছো। তোমরা যা জানো সেগুলা ব্রেক করবে হচ্ছে ইন্টার। তো তোমাকে আরো বেশি জানতে হবে, জানার পরিধি বানাইতে হবে। তুমি
নোবেল এইখান থেকে জানতা, নোবেলস আছে এখন আর হবে, কিন্তু সেন্টেন্সটা কিন্তু নোবেলস দিয়ে শুরু না, সেন্টেন্সটা এমন একটা ওয়ার্ড দিয়ে শুরু যার সাথে আইএনজি যুক্ত আছে। কি যুক্ত আছে? আইএনজি। সো আইএনজি দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, এরপরে তোমার যতই প্লুরাল 100, 200, 500, 600 যতই প্লুরাল থাকুক না কেন, তোমাকে আর দেওয়া যাবে না, আর দিলে ভুল হবে, ম্যান্ডেটরিলি তোমাকে ইজ দিতে হবে, এটাই নিয়ম। দেখো আইএনজি যুক্ত সাবজেক্ট সর্বদাই কি হয়? সিঙ্গুলার হয়। এটা অ্যাডমিশনের ক্ষেত্রে এটা খুবই কমন, ইন্টারও মাঝে মধ্যে চলে আসে। এটা যেই দেখবে সেই নোবেলস কে কাউন্ট করে এখানে আর লিখবে, ভাই বিলিভ মি, সত্য কথা, সেই আর লিখবে। কিন্তু তোমাকে নীতিতে ঠিক থাকতে হবে। তোমার নীতি কি? আমাকে ইংলিশ গ্রামার গুরু পেজের স্যার শিখাইছে যে না, আইএনজি যুক্ত যদি সাবজেক্ট থাকে, আমাকে বোকা বানানোর জন্য যতই প্লুরাল করুক না কেন, আমাকে কি লিখতে হবে? সিঙ্গুলার লিখতে হবে। যদি এখানে ইয়েস্টারডে থাকতো, ইয়েস্টারডে, তখন লিখতাম কি? ওয়াজ। কোনোভাবেই আর লেখা যাবে না, কোনোভাবে ওয়ার লেখা যাবে না। এটাই হচ্ছে তোমার আইএনজি যুক্ত সাবজেক্টের নিয়মটা। সো 17 নম্বরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, বুঝছো তো সবাই, কিন্তু কারো যদি কোনো কোশ্চেন থাকে সে কোশ্চেন করতে পারো। আর তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডদের এখনো সময় আছে, মেনশন করতে পারো, কারণ আমরা অল্প সময়ের মধ্যে বোর্ড সলভিং এ চলে যাব। ওকে শিক্ষার্থীরা, এবার আমরা 18 নাম্বারটা দেখবো, কেমন? দেখো 18 নাম্বারটা তোমাদের স্ক্রিনের সামনে চলে আসছে, তোমরা একটু চাইলে পড়তে পারো। পড়ে দেখো তো কি লেখা। আমি পড়ে দিচ্ছি, সাবজেক্ট দ্বারা যদি জাতি বুঝায় তবে সেটা প্লুরাল হয়। সাবজেক্ট দ্বারা যদি জাতি বুঝায় তবে সেটা প্লুরাল হয়। আচ্ছা, এখন খেয়াল করো, আমি যদি লিখি, ফর এক্সাম্পল তোমাদের সামনে লিখতেছি, খেয়াল করো, দি পোর ম্যান ইজ অথবা আর, এটা কিন্তু ইন্টারের জন্য খুবই কমন একটা রুলস, ঠিক আছে? 17 নাম্বারের থেকে 18 কমন বেশি। দ্য পোর ম্যান ইজ অথবা আর মাই নেইবর। নেইবর মানে কি? প্রতিবেশী। দ্য পোর ম্যান ইজ অথবা আর মাই নেইবর, তোমরা কি দিবা? পোর ম্যান, পোর একজন, যেহেতু একজন বুঝাচ্ছে অবশ্যই কি দিবা? ইজ দিবা, ঠিক আছে না? এটাই তো নিয়ম, সিঙ্গুলার। এটাই যদি হয়, এইবার তোমার সেন্টেন্সে খেয়াল করো, দা পোর লেখা, এখানে কিন্তু পি ডাবল ও আর এস, স্পোর্টস লেখা না, কিন্তু পোর লেখা, পোর লেখা। ইজ অথবা আর বর্ন টু সাফার, বর্ন মানে জন্মায়, সাফার মানে কষ্ট, মানে গরিব কষ্টের জন্যই জন্মায়। তো এখানে পোর লেখা, তো পোর্স তো লেখা না, তাহলে অনেক স্টুডেন্টই আছে, অনেক শিক্ষার্থীরা আছে, আর কে দাগাবে না? পোর যেহেতু লেখা, ইস কে দাগাবে, তাই না? এটাই তো হওয়ার কথা ছিল, যেহেতু আগের সেন্টেন্সটা তোমার ইজ হয়েছিল, দা পোর ম্যান ইজ মাই নেইবর, সেখানেও তো পোরই আছে। বাট এইখানে কিন্তু ম্যাজিক, ইজ হচ্ছে না, এখানে হচ্ছে কি? আর হচ্ছে। কেন? দ্য অনলি রিজন ইজ, এইখানে পোর বলতে একজনকে বুঝায় নাই, এখানে পোর বলতে পুরো একটা জাতিকে বুঝাইছে। নর্মালি এটা আমাদের না, এটা উচ্চবিত্ত সমাজেও নর্মালি গরিবরা মনে করে যে গরিবরা হয়তো বা জন্মাই টু সাফার, কষ্ট করার জন্যই তারা জন্মায়। এখানে কি আমি, আমার বাসার পাশে যে গরিব থাকে, এটা কি সে শুধু সাফার করার জন্য জন্মাইছে, নাকি পৃথিবীর সকল গরিবরাই সাফার করার জন্য জন্মাইছে? অবশ্যই এখানে পৃথিবীর সকল গরিবের কথা বলছে, একজনের কথা বলে নাই। যেহেতু জাতি বুঝাইছে, জাতি তো আর একজন দিয়ে হয় না শিক্ষার্থীরা, একের অধিক দিয়ে হয় না, তাই ইজ না হয়ে কি হয়েছে? আর। এটাই হচ্ছে সাবজেক্ট দ্বারা যদি জাতি বুঝায় সেই নিয়মটা। একইভাবে দ্বিতীয় সেন্টেন্সটা তোমরা খেয়াল করো, দি ইংলিশ, এটাও ঢেকে দিলাম আমি, ইজ অথবা আর ভেরি স্মার্ট পিপল। নর্মালি আমরা ইউরোপদের বা আমেরিকানদের মনে করি না তারা আমাদের থেকে স্মার্টার, মোর স্মার্টার, মনে করি না তারা অনেক স্মার্ট আমাদের থেকে। তো দ্য ইংলিশ ড্যাশ ভেরি স্মার্ট পিপল, তুমি যদি এখানে ইজ লেখো, ইংলিশ, ইংলিশ তো ইংলিশে লেখি না, ইংলিশ লিখছি, তো তুমি যদি সিঙ্গুলার মনে করে ইজ লেখো, তাহলে বুঝাবে যে একজন ইংলিশ মাত্র স্মার্ট, বাকিরা হাবাগুবা। তাই নাকি পুরো ইংরেজি জাতিটাই স্মার্ট?
অবশ্যই পুরো ইংরেজি জাতিতে স্মার্ট, বুঝাইতে পারছি? তো সেই ক্ষেত্রে তোমাকে এখানে অবশ্যই জাতি বুঝাইছে দেখে কি লিখতে হবে, আর লিখতে হবে। আর যদি কোনোভাবে পাস্ট হইতো তখন কি লিখতাম, ওয়ার লিখতাম। শিক্ষার্থীরা, এই ছিল আজকের দুইটা রুল, যেটা কিনা আজকে যারা নতুন যুক্ত হয়েছে তাদের জন্য নতুন, যারা বিগত 5টা ক্লাস করছো তাদের জন্য নতুন। আমরা বাদ বাকি আরো কিছু রুলস আছে সেগুলো আগের ক্লাসে পড়ানো হয়েছে, সেগুলো একটু রিভিশন দিয়ে আমরা দ্রুত বোর্ড সলভিং এ চলে যাবো ইনশাল্লাহ। বাট তার আগে 17, 18 কতটুক বুঝছো? যদি বুঝে থাকো দ্রুত ক্লিয়ার লেখো, না বুঝে থাকলে যে জায়গায় সমস্যাটা লেখো। আর যদি কোনো মন্তব্য থাকে মন্তব্য করতে পারো, দ্রুত করো, আমি তোমার 10 সেকেন্ড টাইম দিলাম। আর এর মধ্যে তোমরা কিন্তু চাইলে তোমাদের ফ্রেন্ডসদেরও মেনশন করে ফেলতে পারো এর মধ্যে ইনশাল্লাহ। 10 সেকেন্ড টাইম, দ্রুত লেখো, বুঝলে দ্রুত লেখো, ক্লিয়ার। আচ্ছা, কলিম 2টা ক্লাস করতে পারে নাই, সে কোনো সমস্যা নাই, রেকর্ড ক্লাস অ্যাভেলেবেল আছে। হয়তো তুমি মেসেঞ্জার গ্রুপে বা হোয়াটসঅ্যাপ কোন একটা গ্রুপে হয়তো যুক্ত আছো, রেগুলার বেসিসে আপডেট হয়ে যায়, মানে রেকর্ড ক্লাসগুলোর লিংক ওখানে আপডেটেড করা হয় রেগুলার বেসিসে, তো চিন্তা নাই। আচ্ছা, জাকিয়া আপুর ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, জাকিয়া আপু তো সিলেট থেকে আছে। আচ্ছা, আলিশা আপু ক্লিয়ার। আচ্ছা, মিতু, ওকে, মিতুরও ক্লিয়ার হয়েছে না, যাক। মিতুদের ব্যাচে তখন প্রিপারেশন পড়ানো হইতেছে, আবার অনলাইনে রাইট ফর্ম ভালো, একসাথে অনেকগুলা। ঠিক আছে, কলিমেরও ক্লিয়ার, ফাইন। আচ্ছা, মারিয়ামের আপুরো ক্লিয়ার, ঠিক আছে, ফাইন, ওকে, ফাইন। তো 19 নাম্বারটা আমরা পড়বো কোন এক কালে, আজকেও পড়া হইতেছে না। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা, আচ্ছা একটু খেয়াল করি। আচ্ছা, সাইমা পুরো ক্লিয়ার, ফাইন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিন্তু আমরা মাত্র 5 নাম্বার ক্লাসে, 5, আজকে তো 6 নাম্বার ক্লাস, হ্যাঁ 5 নাম্বার, মানে বিগত ক্লাসটাতে খুবই যত্ন সহকারে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা পড়ছি 5 নাম্বার ক্লাসে, খুবই যত্ন সহকারে। সরি, সেন্টেন্সে যদি জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময়, এই দুইটাই সেন্টেন্সে থাকে, অলরেডি এবং রিসেন্টলি। সেন্টেন্সে যদি অলরেডি এবং রিসেন্টলি থাকে তাহলে তোমার এটা একটু ভুল লেখা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সেন্টেন্সে যদি অলরেডি বা রিসেন্টলি লেখা থাকে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট করতে গেলে তোমার কি করা লাগে, একটা হ্যাভ অথবা একটা হ্যাজ, এরপরে যে ব্র্যাকেটে ভার্ব থাকে সেই ভার্বের V3 পাস্ট করা লাগে। এছাড়াও আরো কিছু টেকনিক বলেছিলাম 15 নাম্বার ক্লাসে, সো আজকে তো ডিটেলস বলবো না। সো যারা কিনা ক্লাস মিস করছো তাদের তো অবশ্যই 15 নাম্বার রেকর্ড করা লাগবে। জাস্ট খালি এতটুকুই বলছি, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, এগুলা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এছাড়া আরো কিছু ডিটেলস আছে, যারা কিনা ক্লাস মিস করছো 15 নাম্বার ক্লাসটা করে নিবা। ওকে, ফাইন। 20টা আমরা আগের ক্লাসে পড়ছিলাম 5 নাম্বার ক্লাসে। এই পেজ আমাদের পুরাটাই বাদ রয়ে গেছে, 21, 22, 23, 24, 25, কি অথচ এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা শিখবো ভেরি সুন, মাত্র 6টা ক্লাস। তোমরা আশা করি রাইট ফর্ম অফ ভার্বের আরো 6টা ক্লাস পাবো, ওই 6টার মধ্যে ইনশাল্লাহ এগুলো আমরা শিখে ফেলবো। টোটাল 12টা ক্লাস ডিজাইন করা আছে রাইট ফর্ম অফ ভার্বের জন্য। ওকে, সো ইন দা মিন টাইম 21 থেকে 24 আমরা আজকেও পড়ছি না। কন্ডিশনাল সেন্টেন্স, এটা হচ্ছে বস আর কি, এটা বস এক কথায়। কেন এই কন্ডিশনাল সেন্টেন্স তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব বলো, কমপ্লিটিং সেন্টেন্স বলো, মডিফায়ার্সে বলো, তিনটা তো আমার ইনস্ট্যান্ট মনে পড়লো, এরকম আরো কয়েকটা গ্রামার একসাথে একটা কন্ডিশন রাজত্ব করে, ঠিক আছে? একবার যদি কোন একটা টপিকের জন্য কন্ডিশন যদি কেউ 100% শিখতে পারে, তাহলে কোনো টপিকেই তার কন্ডিশন ভুল হয় না, ঠিক আছে? সেই কন্ডিশনটা আমরা শিখবো কোন এক ক্লাসে ইনশাল্লাহ, মানে আরো তো 6টা ক্লাস আমাদের হাতে আছে, ওই 6টার মধ্যে শিখে ফেলবো। ওকে, রুলস অফ ইন্টারোগেটিভ, এটা আমরা অলরেডি শিখে ফেলছি। রুলস অফ ইন্টারোগেটিভ মানে কি, যখন তোমার প্যাসেজে এরকম একটা কোশ্চেন মার্ক থাকবে, দেখো এরকম একটা কোশ্চেন মার্ক দেওয়া থাকবে, তখন তোমাকে ইন্টারোগেটিভে অ্যান্সার করতে হয়। আর ইন্টারোগেটিভে অ্যান্সার আর নরমাল অ্যান্সার কিন্তু এক না। ইন্টারোগেটিভ করতে হলে তোমার ডু, ডাস, ডিড, এই তিনটার যে কোনো একটা টেন্স এবং পার্সন অনুযায়ী আনতে হয়। প্রেজেন্ট হইলে ডু ডাস, পাস্ট হইলে ডিড। আবার পার্সন অনুযায়ী কেমনে, প্রেজেন্টে তো ডুও বসতে পারে, ডাসও বসতে পারে। থার্ড পার্সন সিঙ্গুলার হইলে ডাস, অন্যথায় ডু। বুঝাইতে পারছি? সো এইগুলা সামনে আনতে হয়, তারপরে দেখে দেখে তোমাকে সাবজেক্ট লিখতে হয়, আর দেখে দেখে ভার্ব লিখতে হয়।
মানে রুলস অফ ইন্টারোগেটিভ যখন থাকে, মানে কোশ্চেন মার্ক যখন থাকে, তখন তোমাকে তিনটা জিনিস লিখতে হয়। কয়টা জিনিস? তিনটা। ডু ডাজ ডিড, এই জিনিসটাই শুধু তোমাকে বুঝে বুঝে লিখতে হয়। ডু ডাজ ডিড এটাই বুঝে বুঝে লিখতে হয়। আর বাকিটা হচ্ছে সাবজেক্ট কপি করতে হয় আর ভার্ব কপি করতে হয়। মানে ভার্বের কোনো চেঞ্জ নাই, সাবজেক্টেরও চেঞ্জ নাই, যত কাহিনী ডু ডাজ ডিডে। ফর এক্সাম্পল একটু দেখায় দিই নতুন যারা আসছো, ওয়াই মিস্টার পিট লুক সো অ্যাংরি। এটা সবাই কোশ্চেন মার্কটাকে খেয়াল না করে, মিস্টার পিট যেহেতু একজনের নাম, এটাকে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাউন্ট করে এখানে লিখবে লুকস। লুকস লেখছে তো ধরা খাইছে, লাস্টে কোশ্চেন মার্ক আছে। আর কোশ্চেন মার্ক থাকলে স্যার শিখাইছে ডু ডাস ডিড, ডু ডাস ডিড। দেখতেছি এখানে পাস্টের কোনো চিহ্ন নাই, ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, এগুলা লেখা নাই। ঠিক আছে, তাইলে কি হবে? হয় ডু বা ডাস হবে। তো মিস্টার পিট যেহেতু সিঙ্গুলার তাই লিখতে হবে ডাস। তারপরে হুবাহু সাবজেক্ট কপি মিস্টার পিট এবং হুবাহু ভার্ব কপি লুক। এইটা হচ্ছে তোমার অ্যান্সার, ডাস মিস্টার পিট লুক। অনেক সময় এই ডাসটা প্রশ্নে দেওয়া থাকে, ওয়াই ডাস মিস্টার পিট। ডাস যদি প্রশ্নে দেওয়া থাকে, তোমার পরবর্তী জিনিস কপি করতে হবে। ডাসও দেওয়া আছে, মিস্টার পিটও দেওয়া আছে, তখন শুধুমাত্র তোমাকে লুক লিখতে হবে। বুঝতে পারছি? ধরো যদি এভাবে থাকতো, ওয়াই এর পরে ডাস লেখা থাকতো, ডট ডট এগুলা লেখা, তারপরে গ্যাপ দিয়ে লুক লেখা, তাহলে দেখো তোমার প্রশ্নেই কিন্তু ডু ডাস দিয়ে দিছে, আবার সাবজেক্টও দিয়ে দিছে। তখন আর এগুলা তোমাকে লিখতে হবে না, তখন উত্তরে লুক লিখলেই হবে, আর কিছু লেখা লাগবে না। কিন্তু প্রশ্ন একটু কঠিন করলে এইখানে তোমার কি থাকবে না? ডো ডাস ডিড এগুলা থাকবে না। দেখো এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সেও কিন্তু ডু ডাস ডিড এগুলা নাই, আছে কি? নাই। তাহলে ডু ডাস ডিড যখন তোমাকে লিখতে হবে, তারপরে তোমাকে সাবজেক্টও লিখতে হবে, তারপরে ভার্বও লিখতে হবে। যদি ফর এক্সাম্পল 2 নাম্বার সেন্টেন্সটা খেয়াল করো, যদি হোয়াট ডু ইউ, তারপরে ওয়ান্ট ফ্রম মি, এইভাবে যদি লেখা থাকতো, ডুটা যদি দেওয়া থাকতো, সাবজেক্ট যদি দেওয়া থাকতো, তখন জাস্ট তুমি ওয়ান্ট অ্যান্সার, এই ওয়ান্ট লিখলি, এতটুক না দিয়ে এই ওয়ান্ট লিখলেই তোমার উত্তর শেষ। যেহেতু এখানে ডু ডাস ডিড দিয়ে দেয় নাই, তার মানে তোমাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। ডু ডাস ডিড, তিনটার যে কোনো একটা, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। সো 1 নাম্বার তো করছি। এবার 2 নাম্বার দেখো, হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম মি। যেহেতু অতীতের কোনো কিছু লেখা নাই, সেহেতু আমি, ইউ তো থার্ড পার্সন না, তাহলে ডু হবে। আর হুবাহু সাবজেক্ট কপি করতে বলছে ইউ, তারপরে ভার্ব ওয়ান্ট। ঠিক আছে, এই হচ্ছে রুলস অফ ইন্টারোগেটিভের বিষয়। সো যারা নতুন ছিলা বা যারা পুরাতন, আমি কিন্তু জিনিসটা প্রায় 10 মিনিটের কাছাকাছি, 5 মিনিটের উপরে ব্যাখ্যা করছি। হ্যাঁ, নতুন পুরাতন সবার উদ্দেশ্যেই ব্যাখ্যা করছি। সো এই জিনিসটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমি 5 মিনিট টাইম দিলাম। কোশ্চেন থাকলে সে কোশ্চেন করো, আর বুঝতে পারলো ক্লিয়ার লেখো, কারণ জিনিসটা একটু কমপ্লিকেটেড। ইন্টারে হঠাৎ হঠাৎ আসে, হঠাৎ হঠাৎ আসছে, কিন্তু যখন আসবে তখন কিন্তু একবার মুখ থুবড়ে পড়ে যাইবা যে ইন্টারোগেটিভ আছে, এখন করবো কি, হুদায় 1-2 নাম্বার কাটা যাবে। সো যার জন্য আমি এইভাবে শিখিয়ে দিলাম। সো এই জিনিসটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করো, 15 সেকেন্ড টাইম দিব। আর কোশ্চেন না থাকলে লেখো ক্লিয়ার, দ্রুত লেখো, ক্লিয়ার দ্রুত লেখো। আচ্ছা, না ফিউদ্দিন ভাইয়েরও ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা জাকারিয়া, সরি জাকিয়া আপু না, আচ্ছা এই রুলসটা পড়াইছি মেবি 4-5 ক্লাসে, হ্যাঁ 5 নাম্বার ক্লাসে পড়াইছি, যে মিতু বলে দিছি অলরেডি। আচ্ছা রাজকুমারী, রাজকুমারী হ্যাঁ, আপু তুমি কোন জায়গায় বুঝো না, কোন রুলসটা বুঝো না, একটু আরেকবার স্পষ্ট করে লেখো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আরেকবার বুঝাবো, নোমান ভাই বলছে না, আচ্ছা ঠিক আছে আরেকবার একটু ঠিক আছে। আচ্ছা এজাজ ভাই, নাফিউদ্দিন ভাই, ঠিক আছে অবশ্যই আরেকবার বুঝাচ্ছি, তাহলে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। দাঁড়াও একটু বুঝাতে আমাকে একটু সময় দাও, আমি একটু সময় নিয়ে, একটু হালকা সময় নিয়ে বুঝাই জিনিসটা। ওকে।
দেখো যারা কিনা বুঝতে পারো না, অবশ্যই নতুন তোমরা, সো তোমাদের উদ্দেশ্যে আমি আরেকবার দেখাচ্ছি, খেয়াল করো। এটা 1 নাম্বার কোশ্চেন, এটা 2 নাম্বার কোশ্চেন, ভালো করে খেয়াল করো। হ্যাঁ, তোমাদের রুলস অফ ইন্টারোগেটিভ ইন্টার পরীক্ষায় মাঝে মাঝে চলে আসে, সো তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, খেয়াল করতে হবে। দুইটা সেন্টেন্স খেয়াল করো। ওয়াই মিস্টার পিট লুক সো অ্যাংরি, ওয়াই ডিড হি কল মি ইয়েস্টারডে। দেখো নর্মাল স্টুডেন্টরা কি করবে, মিস্টার পিট থার্ড পারসন সিঙ্গুলার আছে দেখে ভার্বের সাথে এস বাই এস লুকস লিখবে। নর্মাল স্টুডেন্টরা কি করবে, এটার অ্যান্সারে 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সারে ওয়াই ডিড হি কল মি ইয়েস্টারডে, ইয়েস্টারডে লেখা আছে দেখে সিম্পলি এর উত্তর কি করবে, কল্ড করবে। এটা হচ্ছে সিম্পল নর্মাল পোলাপান এই উত্তরটা করবে। বাট যারা কিনা একটু চোখ কান খোলা, একটু লেখাপড়া করে, তারাই কিন্তু ট্রিকটা ধরবে। কি ট্রিক ভাই, এই 1 নাম্বার সেন্টেন্সের শেষে ফুল স্টপ নাই, 1 নাম্বার সেন্টেন্সের শেষে আছে কোশ্চেন মার্ক, 2 নাম্বার সেন্টেন্সের শেষে ফুল স্টপ নাই, আছে কোশ্চেন মার্ক। তো তুমি যদি এখানে লুকস লেখো, এখানে যদি কল্ড লেখো, লাস্টে ফুল স্টপ থাকলে এইটা তুমি লিখতে পারতা, এইটা তুমি লিখতে পারতা। যেহেতু ইন্টারোগেটিভ আছে, এখন আর এটা লিখতে পারবা না, প্রথম কথা। তাইলে নাফিউদ্দিন ভাই, তাহলে দ্বিতীয় কথা হইলো যে স্যার যেহেতু লুকস লিখতে পারবো না বা কল্ড লিখতে পারবো না, কি লিখবো স্যার? এটা ইন্টারোগেটিভের নিয়মে লাগবা। কিসের নিয়মে লাগবা? ইন্টারোগেটিভের নিয়মে। এখন আমাকে বলতে পারো যে স্যার ইন্টারোগেটিভের নিয়মটা কি? আচ্ছা, তার জন্য তোমাকে এই জিনিসটাও একটু দেখাইতে হবে, এই স্ট্রাকচারটাও তোমাকে দেখাইতে হবে। এই স্ট্রাকচারটা এইখানে খেয়াল করো সবাই, যেখানে এটা আনলাম খেয়াল করো। রুলস অফ ইন্টারোগেটিভ যদি থাকে তখন তুমি অ্যান্সার কিভাবে করবা, এই স্ট্রাকচারটা, সিম্পলি এই স্ট্রাকচারটা সবাই ফলো করতে হবে। কোন স্ট্রাকচারটা? যেটা স্ক্রিনে দেখতে পাইতেছো। যখনই রুলস অফ ইন্টারোগেটিভ থাকবে তখন তোমাকে হয় ডু, নতুবা ডাস, নতুবা ডিড, এই তিনটার যে কোনো একটা তোমাকে লিখতে হবে। লেখলা, এক দিলা। এরপরে যেটা সাবজেক্ট থাকবে, মিস্টার পিট, সাবজেক্ট হুবাহু বসাইতে হবে, এটা 2 নাম্বার। তারপরে মেইন ভার্বটা হুবাহু লিখতে হবে, এটা 3 নাম্বার। এই 3টা কাজ তোমাকে করতে হবে শিক্ষার্থীরা, এই 3টা কাজ তোমাকে করতে হবে। লাস্টে যদি কোশ্চেন মার্ক থাকে, তোমাকে কাজ কয়টা করতে হবে? 3টা। ডু ডাস ডিড আনতে হবে, পাস্ট হলে ডিড আনবো, প্রেজেন্ট হলে ডু বা ডাজ আনবো। প্রথম কাজ, এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে দেখে দেখে সাবজেক্ট লিখবো মিস্টার পিট, এবং দেখে দেখে ভার্ব লিখবো, মানে যেটা কিনা তোমার ইসে থাকবে, যেটা কিনা তোমার কিসে থাকবে, ব্র্যাকেটে থাকবে। এটা 3 নাম্বার কাজ। এই 3টা কাজ তোমাকে করতে হবে। যদি 3টা কাজ করি, এইবার দেখি উত্তরটা বল লিখতে পারি কিনা। ওয়াই মিস্টার পিট লুক সো অ্যাংরি, যেহেতু অতীতের কোনো চিহ্ন নাই, এটা বর্তমান টেন্স, যেহেতু বর্তমান, তাহলে মিস্টার পিট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই কি হবে, ডাস। এই যে একটা কাজ শেষ, এই কাজটা করছি। এবার দেখে দেখে সাবজেক্ট লিখবো, মিস্টার পিট। এরপর দেখে দেখে সাবজেক্ট লেখা শেষ, এবার দেখে দেখে মেইন ভার্ব লিখবো। উল্লেখ্য, এইখানে কি মেইন ভার্বের কোনো চেঞ্জ হবে? এখানে কিন্তু মেইন ভার্বের কোনো চেঞ্জ হবে না, যেটা মেইন ভার্ব আছে হুবাহু সেটা লিখতে হবে। উত্তরটা অনেক বড় মনে হইলেও এটাই তোমাকে উত্তর করতে হবে। এই 3টা ওয়ার্ড লিখে উত্তর করতে হবে, ডাস, মিস্টার পিট, লুক, এটাই উত্তর। শেষ, বুঝাইতে পারছি? এটাই উত্তর। আচ্ছা, এইটা হচ্ছে তোমার 1 নাম্বার সেন্টেন্স। এবার 2 নাম্বার সেন্টেন্সে খেয়াল করো। ওয়াই ডিড হি কল মি ইয়েস্টারডে, এটা কি নর্মাল ইন্টারোগেটিভ সেন্টেন্স? হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাইলে তো এইটা আর এইটা, মানে প্রথম সেন্টেন্স আর দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে তো কোনো পার্থক্য থাকার কথা না, দুইটা তো ইন্টারোগেটিভ, তাই না? কিন্তু একটা ছোট পার্থক্য আছে, দেখো। এই প্রথম সেন্টেন্সে ডু ডাস ডিড তোমার দেওয়া ছিল না, তুমি নিজে লেখছো ডাস। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে ডু ডাস ডিড, মানে 3টার যে কোনো একটা দিয়ে দিছে। আর সিরিয়াল অনুযায়ী 3টার যে কোনো একটা দিয়ে দেওয়ার পর সিরিয়াল অনুযায়ী সাবজেক্টও বসছে। তো প্রথম সিরিয়াল দ্বিতীয় সিরিয়াল যেহেতু মিল আছে, এখন তোমাকে আর কষ্ট করে এরকম 3টা জিনিস লিখতে হবে না। যেহেতু তোমার প্রশ্নে 2টা সিরিয়াল মিলাই দিছে, এখন জাস্ট খালি তুমি মেইন ভার্বটা হুবাহু কপি করলেই তোমার উত্তর। কপি মানে এখানে জাস্ট খালি কল লিখলেই তোমার উত্তর শেষ। এইটাই আমি এতক্ষণ ধরে তোমাদের বোঝাচ্ছি। প্রথমটার ক্ষেত্রে ডু ডাস ডিড দেওয়া নাই, সো তোমাকে ডু ডাস ডিড আনতে হবে,
তারপর সাজায় সাবজেক্ট লিখতে হবে, তারপরে মেইন ভার্ব কপি করতে হবে। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে তিনটার যে কোনো একটা দিয়ে আছে, তোমার কাজ সোজা করে দিছে। তারপরে দেখবা এরপরে সাবজেক্টও দেওয়া থাকবে। সো 1 নাম্বার 2 নাম্বার কাজ করেই দিছে তারা, করে নাই কি শুধু 3 নাম্বার কাজ। সেই 3 নাম্বার কাজটা তোমাকে করতে হবে, মেইন ভার্ব হুবহু এখানে কপি করতে হবে, তাইলেই তোমার উত্তর শেষ। এইখানেও মেইন ভার্ব হুবহু কপি, এইখানেও কপি। পার্থক্য হইলো 1 নাম্বারে ডু ডাজ ডিড নাই দেখা ওইটাও আনা লাগছে, সাবজেক্টও আনা লাগছে। আর এই দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে ডু ডাজ ডিড আছে, সাবজেক্ট আছে, এগুলার আনা লাগে নাই, শুধু মেইন ভার্ব কপি করা লাগছে। আমি আবার 5 সেকেন্ড সময় দিব, বেশি না। কে এখনো বুঝো নাই সে এবার লেখো, স্যার আমি এখনো বুঝি নাই। আর যারা কিনা সমস্যা ছিল তাদের ফরজ কাজ হচ্ছে, তোমাদের যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই ক্লিয়ার লেখো, কারণ আমি কষ্ট করে বুঝাইছি। যদি বুঝে থাকো তাহলে ক্লিয়ার লিখতে হবে, দ্রুততার সাথে লেখো। বুঝছো কিনা একটু জানাও। আচ্ছা, ক্লাসগুলার তো পিডিএফ হবে না, ক্লাসে তো 5-6টা ক্লাস মিলাতে একটা শিটই পড়াচ্ছি। সো একটা শিটের পিডিএফ আছে, মানে এই শিট যেটা পড়াচ্ছি ওইটারই পিডিএফ আছে। ক্লাসগুলার রেকর্ড পাবা মারিয়াম আপু, তুমি যে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যেখান থেকে আসো না কেন ওই গ্রুপে রেকর্ডগুলো পেয়ে যাবা। আর পিডিএফটা যারা কিনা পিডিএফ চাও তারা অবশ্যই কি করতে হবে, আমাদের অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। মেসেঞ্জারে পিডিএফ দের একটু সমস্যা, হ্যাঁ আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, তোমরা ভিডিও রেকর্ড ভিডিওটা পজ করে আমার নাম্বারটা দেখে নিতে পারো, 01621869678। এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে যে বা যারা নক দিবা তারাই পিডিএফটা পেয়ে যাবা, কোনো সমস্যা নাই, কেমন? আচ্ছা ঠিক আছে, কলিম ভাইয়ের ক্লিয়ার, জাকিয়াপুর তো আগে ক্লিয়ার ছিল, ওকে আপন সাহেবেরও ক্লিয়ার। আচ্ছা আলহামদুলিল্লাহ, আলিশা পুরো ক্লিয়ার, ফাইন। রুলস অফ ইন্টারোগেটিভটা খুবই ছিল আর কি। আচ্ছা আজান দিচ্ছে, আমরা একটু নীরব থাকি, ততক্ষণে তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরও কিন্তু যুক্ত করতে পারো মেনশনের মাধ্যমে। আমাদের হাতে আরো 20 মিনিট আছে, আমরা 20 মিনিটে একটা প্যাসেজ করে ফেলবো ইনশাল্লাহ। চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের যুক্ত করতে পারো। আর আজানটা শেষ হলে আমরা পরবর্তীতে ক্লাস আগাবো, 1 মিনিট সময় নিলাম। ওকে, আমাদের এখানে আজান শেষ হয়ে গেছে। আর অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করা যাবে এজাজ ভাই, নাম্বার তো আমি অলরেডি কিছুক্ষণ আগে লিখে দিছি। তুমি ভিডিওটা একটু আগিয়ে নিলেই নাম্বারটা দেখতে পারবা, সেই নাম্বারে মেসেজ করতে পারবা, কোনো সমস্যা নাই। সো রুলস অফ ইন্টারোগেটিভ গেছে। আর রুলস অফ নেগেটিভটা কি? রুলস অফ নেগেটিভটা হচ্ছে এই যে ডাজ মিস্টার পিট লুক লেখছো না, এটা লেখা লাগবে না। তখন কি লেখা লাগবে? এই ডু ডাজ ডিড এগুলা আনার পর নট বসাইতে হবে, এটা হচ্ছে রুলস অফ নেগেটিভ। সো এটা যদি নেগেটিভ হইতো কথার কথা, তাহলে আমরা কি লিখতাম? ডাজ নট লুক, একই জিনিস। মানে ডু ডাজ ডিড আনলেই তোমার এই ব্র্যাকেটের এই ভার্বটা হুবাহু বসবে, হুবাহু বসবে। এইখানে তো ডিড দেওয়া আছে, নট নাই, তাই আবার লিখতে হবে ডিড নট কল। ধরো তোমাদের প্রশ্নটা হোয়াই হোয়াই হি কল মি ইয়েস্টারডে, ধরো কথার কথা, কথার কথা এটা একটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে নেগেটিভটা করবা কিভাবে? নেগেটিভটা করতে হলে ডু ডাজ ডিড আনতে হবে। সো যেহেতু ইয়েস্টারডে লেখা আছে আমি ডিড আনবো, ডিড। ওয়াইটা মুছেই দেই, হি কল মি ইয়েস্টারডে, এটাকে নেগেটিভ করবো কিভাবে? ডিড আনবো, তারপর এরপর নট বসাবো, তারপরে কল হুবাহু। এই হচ্ছে তোমার রুলস অফ নেগেটিভ। মানে রুলস অফ নেগেটিভের ক্ষেত্রে ডু নট, ডাজ নট, ডিড নট আসবে, এরপরে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে সেটা হুবাহু বসাইতে হবে। এটাই রুলস অফ নেগেটিভ, যে জিনিসটা কিনা এখানে বলা আছে। এটাও আগের ক্লাসে আমি ভালো করে পড়াইছি, আর এখন হালকার উপর একটু দেখাও দিলাম। তোমরা পিডিএফটা নিয়েও পড়তে পারো, সব থেকে ভালো হয় 4 এবং 5 নাম্বার ক্লাসগুলো, রেকর্ড ক্লাসগুলো ভালোভাবে করলে তখন পেরে যাবা ইনশাল্লাহ, কেমন? এই হলো রুলস অফ ইন্টারোগেটিভ, রুলস অফ নেগেটিভ। এবং লাস্টলি প্যাসিভ। এই প্যাসিভ নিয়ে
বিগত 5টা ক্লাসে প্রতিটা ক্লাসেই প্রায় 5 থেকে 6 মিনিট আলোচনা করা হয় এই একটা প্যাসিভ নিয়ে, কারণ এইটা ইন্টার পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। আর লাস্ট ক্লাস যেটা 5 নাম্বার, এই 5 নাম্বার ক্লাসে প্যাসিভ নিয়ে প্রায় 15 মিনিট আলোচনা করা হয়েছে। এটা অবশ্যই যারা কিনা নতুন যুক্ত হয়েছো আমাদের রেকর্ড ভিডিওগুলো দেখবা। মেসেঞ্জারে যদি তোমরা ভর্তি হয়ে যাও তাহলে তো মেসেঞ্জার গ্রুপে তোমাদের যুক্ত করে দিবে, সেক্ষেত্রে মেসেঞ্জার গ্রুপে যেই তোমরা দেখতে পারবা যে সকল ক্লাসের লিংক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপেও সকল ক্লাসের লিংক দেওয়া আছে, সেইখান থেকে তোমরা প্যাসিভ জিনিসটা বুঝে নিতে পারবা, খুবই ইজি। হ্যাঁ, এটা সমস্যা নাই ইনশাল্লাহ। আর এই প্যাসিভের একটা আলাদা শীটও আছে যে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে প্যাসিভের ব্যবহার কি। প্যাসিভের ব্যবহার হচ্ছে তোমার যদি দ্য ব্রিজ ব্রেক, ব্রিজ কি একা একা ভাঙে নাকি ভাঙা হয় বা ভেঙে যায়, সাবজেক্ট যদি তার আন্ডারে থাকা ক্রিয়াটা সম্পাদন করতে না পারে, সাবজেক্ট যদি তার আন্ডারে থাকা ক্রিয়াটাকে সম্পাদন করতে না পারে, করা হয় অন্য কোনো মাধ্যমে করা হয়, সেটাই প্যাসিভ। ব্রিজ কি একা একা ভাঙে না ব্রিজকে ভাঙা হয় বা কোনোভাবে ভেঙে গেছে, ব্রিজ তো নিজেকে ভাঙে নাই, তার মানে এটা প্যাসিভ। আর প্যাসিভ করে কিভাবে, টু বি ভার্ব আর ব্র্যাকেটের ভার্বের ভিত্তি। টু বি ভার্ব কি am is are was হয়, আর ব্র্যাকেটের ভার্ব ব্রেক, ব্রেকের ভিত্তি কি ব্রোকেন, তাহলে ইজ, আচ্ছা ইয়েস্টারডে লিখছে দেখছো, তাহলে হবে ওয়াজ BROKEN ব্রোকেন। যারা কিনা 1 থেকে 5 পর্যন্ত ক্লাস করছো তাদের কাছে এই জিনিসটা ডাল ভাত। আর যারা নতুন যুক্ত হচ্ছ তোমাদের অবশ্যই ফরজ কাজ হচ্ছে অবশ্যই 5 নাম্বার ক্লাসটা ভালো করে করবা, এই প্যাসিভটা অন্তত পক্ষে প্যাসিভটা বোঝার জন্য। ঠিক আছে, ওকে ফাইন, আমাদের রুলস নাই, যতটুকু পড়ছি আমরা ইনশাল্লাহ হানা দিব, হানা দিব। কুমিল্লা বোর্ড থেকে কারা কারা আসো হাত তুইলো, কারণ আমরা কুমিল্লা বোর্ডে হানা দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, কুমিল্লা বোর্ড থেকে কারা কারা আসো হাত তুইলো, ঠিক আছে, কুমিল্লা বোর্ডে হানা দেওয়া শুরু। দেখো একটু আগেই আমরা যে জিনিসটা পড়লাম আইএনজি প্যাকেজ, কেন আমি আইএনজি প্যাকেজকে এত পছন্দ করি, ওয়াই ডু আই লাইক মোস্ট দ্য প্যাকেজ অফ আইএনজি প্যাকেজকে আমি কেন এত লাইক করি, দ্য মেইন রিজন ইজ প্রথমটাই কমন। দেখো তোমাদের এই রাইট ফর্ম অফ ভার্বের প্রথম প্যাসেজটাই আইএনজি প্যাকেজ থেকে কমন, দেখো প্রচুর কমন আসে দেখি আমি আইএনজি প্যাকেজকে লাইক করি। টিচ ইজ এ নোবেল প্রফেশন, একদম ভার্ব দিয়ে শুরু হয়েছে, পোলাপান সবাই খাতে উত্তর লিখে ফেলো, এ নাম্বার হবে TEACHING, টিচিং, যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে তাই উত্তর হবে টিচিং। আমি তো একটু বুঝে পড়াবো, আমার এই 15 মিনিটই সময় লাগবে, কিন্তু তোমরা যদি চাও তোমরা চাইলে কিন্তু 5 মিনিটের উত্তর করে দিতে পারো, কারণ প্রত্যেকটা প্রশ্নই আমার শীট থেকে আসে। দেখি কে সবার আগে উত্তর করতে পারে। অলরেডি মিতু কিন্তু এ নাম্বার উত্তর করে দিচ্ছে, আচ্ছা জাকিয়া আপু আলিশা আপু পাশাপাশি করে দিছে। আচ্ছা মেহজাবিন মিতু নেগেটিভ হবে বুঝবো কিভাবে, ওকে একটু দেখে নে, এই দেখো একটু দেখেই নি ওকে, এই দেখো মেহজাবিন মিতু, এই যে তোমার ব্র্যাকেটে নো লেখা থাকবে বা ব্র্যাকেটের বাইরে নো লেখা থাকবে বা সাবজেক্টের পরে নো লেখা থাকবে, কোনো না কোনো জায়গায় নো বা নট এগুলা লেখা থাকবে। নো লেখা থাকলে তুমি কখনো নো লিখবা না, উত্তরে নটই লিখবা, আর নট লেখা থাকলে তো কোনো কথাই নাই। তবে বিশেষ নিয়মে অর্থ বুঝে তোমাকে নেগেটিভ করতে হবে, এটা বিশেষ, এগুলা পরীক্ষায় কম আসে বিশেষ নিয়মটা। আই নো দ্য পার্সন, আমি লোকটাকে চিনি, কারণ আই ওয়াজ সেন্সলেস, সেন্সলেস মানে কি অজ্ঞান, আমি অজ্ঞান আছি বলে লোকটাকে চিনি নাকি আমি অজ্ঞান আছি বলে লোকটাকে চিনতে পারি নাই। সো এটা কিন্তু অর্থের দিক দিয়ে নেগেটিভ হয়েছে, এখানে নো বা নট লেখা ছিল না, মিতুর উদ্দেশ্যে বললাম। সো যেহেতু এখানে ওয়াজ আছে তার মানে পাস্টে, তাই মিতু অ্যান্সার কি হবে, ডিড নট নো। ঠিক আছে, মিতুর উদ্দেশ্যে এটা ডেডিকেট করলাম। আই ডিড নট নো দ্য পার্সন, আমি পার্সনকে চিনি না মিতু, কেন, বিকজ আই ওয়াজ সেন্সলেস। এবার কিন্তু লাইনটা মিলে গেছে, আশা করি মিতু বুঝতে পারছো। এবার আমরা আমাদের এক্সারসাইজে চলে যাব। ওকে চলে আসছি। এ নাম্বার, বি নাম্বার, এ টিচার, হ্যাঁ অবশ্যই এ টিচার একজন না, যেহেতু সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার আছে বলে ভার্বের সাথে কি যুক্ত হবে, এস বাই এস। সো বি নাম্বার উত্তর কি হবে, TEACHES, টিচার। সবার আগে উত্তর করছে কে দেখি তোরে, কলিম ভাই, তো ভুল হয়ে গেল, টিচিং হবে না তো, কন্টিনিউয়াস তো হয় না, আইএনজি প্যাকেজ ছাড়া তো ভার্বের লগে সহজে আইএনজি যুক্ত হয় না। আচ্ছা আলিশা
আপু, ও আচ্ছা, কলিম ভাই প্রথম এ নাম্বার উত্তর করছো না? আচ্ছা ঠিক আছে, তাহলে উত্তর হয়েছে। এ তেও টিচ, বি তেও টিচ, না কি কনফিউজিং দেখছো? এ নাম্বারটাই হচ্ছে টিচিং, হ্যাঁ কলিম ভাই ঠিক লিখছে, বি নাম্বারটাই টিচেস, হ্যাঁ ঠিক আছে। বি নাম্বার উত্তর সবার আগে কলিম ভাই করছে, টিচেস লিখছে, ওকে ফাইন। জাকিয়া আপু সেকেন্ডে বি নাম্বার উত্তর করছে। হ্যাঁ এজাজ ভাই ঠিক বলছো, না বোধক হইলে নেগেটিভ। আচ্ছা ঠিক, সবাই উত্তর করার সময় নাম্বার দিয়ে উত্তর করবা। এরপর সি নাম্বার দেখি। এই দেখো, এ নাম্বার যে টিচেস হবে তার উদাহরণ হচ্ছে, এই দেখো এখানেও লেখা হি টিচেস, দেখছো? হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু। এই নিয়মটা রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে তোমাদের নতুন, তবে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে খুবই জনপ্রিয়। কমপ্লিটিং সেন্টেন্স যখন পড়াবো না, তখন দেখবে এই নিয়মটা অটো পেরে যাবা। এই নিয়মটা লিখে নাও, উইথ এ ভিউ টু, লুক ফর ওয়ার্ড টু। খাতায় লিখে নাও, শিটে নাই। এটা তোমার কমপ্লিটিং সেন্টেন্সের শিটে আছে, কিন্তু রাইট ফর্ম হবে বেশি আসে না, তো শিটে দেওয়া হয় নাই। উইথ এ ভিউ টু এর এর অর্থ হলো উদ্দেশ্য। লুক ফরওয়ার্ড টু মানে অপেক্ষা। অর্থগুলো লিখে নাও। এগুলা পরীক্ষার প্রশ্নে থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়। এগুলা পরীক্ষার প্রশ্নে থাকলে কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। এই জিনিসটাও তোমাদের কি করতে হবে? লিখে নিতে হবে। বুঝাতে পারছি? আই গো টু ঢাকা, আমি ঢাকায় গিয়েছি উইথ এ ভিউ টু বাইং সাম বুকস। আমি কিছু বই কেনার উদ্দেশ্যে ঢাকা গেছি। আই গো টু ঢাকা, আই গো টু ঢাকা উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে? বি ইউ ওয়াই, বাই বুকস। এইটা হবে বাই বুকস, এইটা হবে না বি ইউ ওয়াই আই এন জি, বাইং বুকস? কোনটা হবে বলো তো? উইথ এ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, এইটা হবে না, এই বাইং বুকস এইটা হবে। আশা করি উইথ এ ভিউ টু বুঝতে পারছো। লুক ফরওয়ার্ড টু, আই এম লুকিং ফরওয়ার্ড, আই এম লুকিং ফরওয়ার্ড টু রিসিভিং মাই ইয়ঙ্গার ব্রাদার। ধরো আমার ভাই বিদেশে থাকে, আজকে বাংলাদেশে আসছে, আমি প্রায় ঘন্টার পর ঘন্টা ওয়েট করতেছি। একজন জিজ্ঞেস করলো আপনি ওয়েট করতেছেন কেন? তখন আমি বলবো যে আমি আমার ছোট ভাইকে রিসিভ করার জন্য অপেক্ষা করতেছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু রিসিভিং মাই ইয়ঙ্গার ব্রাদার। সো আমি আমার ইয়ঙ্গার ব্রাদারের জন্য অপেক্ষা করতেছি। সো এখান থেকে রুলস গুলা খাতায় লিখে নাও। উইথ এ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইএনজি, লুক ফরওয়ার্ড টু থাকলো ভার্বের সাথে আইএনজি। এটা নিয়মের বাইরে ছিল, ঠিক আছে? সি নাম্বারটা সেটা বলে দিলাম, এখন নিয়মের ভিতরে চলে আসছে। উইথ এ ভিউ টু উত্তর কি হবে? সি নাম্বার। এবার সবাই বলো তো, আমি মুছে দিলাম এটা। সি নাম্বারের উত্তর সবাই বলো, এবার সবাই আবার উত্তর লিখতে থাকো। সো সি নাম্বার উত্তর হবে জি আই ভি আই এন জি, গিভিং। ঠিক আছে, তোমরা যারা জানতে না গিভ লিখেছো, অনেকে ভালো লিখেছো, কিন্তু আসলে গিভ হচ্ছে না, গিভিং হচ্ছে উইথ এ ভিউ টু এর জন্য। এখন আশা করি জাকিয়া আপু, মিতু আপুর আর কোনো দিন ভুল হবে না ইনশাল্লাহ। আচ্ছা, সি নাম্বার তো গিভিং, হ্যাঁ মারিয়াম আপু ঠিক লিখেছো, ঠিক আছে। এবার ডি নাম্বার। ডি নাম্বার দেখো, ডি নাম্বার তো এটা কোনো বিষয়ই না। প্রিপোজিশন আছে বাই, বড় বড় চোখ করে দেখো যে বাই প্রিপোজিশন, বা এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। গেটিং এর ডাবল টি হবে। ডাবল টি কি সবাই দিছে? হ্যাঁ ডাবল টি দিছে। গেটিং সবার আগে লিখছে মিতু আপু। একটু সময় দিতে হবে আমাকে, তো একজন কল আসছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম ভাই, বলেন। এটা তো ক্লাস আছে, এটা তো ক্লাস আছে যে ওদের কাছে ব্যাকআপ ক্লাস তাহলে কি হবে? ওদের কাছে হ্যাঁ হ্যাঁ, ওদের সাথে কথা হয়েছে, সব ফাইনাল হয়েছে, তো বিকাল থেকে একদম টানা আমার দুঃখিত তোমাদের একটু ডিস্টার্ব করার জন্য। তো হ্যাঁ, বাই যেহেতু প্রিপজিশন, এরপরে ভার্বের সাথে আইএনজি। সবার আগে উত্তরটা কে করছে দেখি তো? গেটিং হবে। গেটিং উত্তরটা সবার আগে মিতু আপু করছে।
তারপরে মারিয়াম আপু করছে, জাকিয়া আপু থার্ডে আছে, এছাড়া এজাজ ভাইও করছে দেখতেছি, ফাইন। তো সবার আগে মিতু আপু জাকিয়া আপুরাই সবার আগে উত্তর করতেছে। তো তোমরা যারা লেট হচ্ছ তোমরাও কম্পিটিশন করে তাড়াতাড়ি উত্তর করার চেষ্টা করো। বাই গেটিং প্রিপোজিশন আইএনজি প্যাকেজ থেকে দেখো এ নাম্বারটা আইএনজি প্যাকেজ থেকে কমন, ডি নাম্বারটাও আইএনজি প্যাকেজ থেকে কমন। বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন স্টুডেন্টস ক্যান, এই যে ক্যান এটা মডালস, এটা আমার শীটের 1 নাম্বার প্রথম রুল থেকে হুবাহু কমন। যদি প্রশ্নে মডাল থাকে, মডালের পর ব্র্যাকেটের ভার্বটা হুবাহু বেস ফর্মে বসে, এটা 1 নাম্বার রুল থেকে হুবাহু কমন পড়ছে। সো এখানে ব্র্যাকেটে যে ভার্বটা আছে হুবাহু সেটা বসায় দিতে হবে, এটা মডালসের নিয়ম থেকে হুবাহু কমন। সো এই যে তোমার এ থেকে শুরু করে শিক্ষার্থীরা ই নাম্বার পর্যন্ত পড়াইলাম 5টার মধ্যে 4টাই, সরি 5টার মধ্যে 4টাই তোমার কিন্তু হুবাহু কমন, আর একটা সি নাম্বার এটাও তোমাদের কমনে ছিল, কিন্তু সমস্যা কমপ্লিটিং সেন্টেন্স পড়াইলে এটা অটো পারতা, কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের শীট এটা ছিল না। ঠিক আছে, 5টা হুবাহু কমন। দ্য স্টুডেন্টস লার্ন দেয়ার লেসন অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম। আচ্ছা, এই সেন্টেন্সের বাংলা না করলে তো উত্তর পারবা না, বাংলা করতে হবে। এই সেন্টেন্সের বাংলা তোমাদের করতে হবে, এইটা এফ এবং জি, এই সেন্টেন্সের বাংলা তোমাকে করতে হবে, বাংলা না করতে পারলে এটার উত্তর করতে পারবা না। দ্য স্টুডেন্টস লার্ন দেয়ার লিসেন অ্যাজ দেয়ার টিচার্স, অ্যাজ মানে এখানে যেহেতু না, যেভাবে বুঝাচ্ছে, যেভাবে, অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম মানে যেভাবে টিচাররা ইনস্ট্রাক্ট গাইড করা আর কি, দেম যেভাবে টিচাররা স্টুডেন্টকে ইনস্ট্রাক্ট করে, স্টুডেন্টদের তাদের লেসন গুলা মানে লেখাপড়া গুলা সেভাবে শেখা উচিত, সেভাবে শেখা উচিত, তাই না? বাংলা করলে কিন্তু একটা উচিত চলে আসে, এইখানে হচ্ছে খেলা। বুঝাইতে পারছি? The student learn their lesson as their teachers instruct them, যেভাবে টিচাররা ইনস্ট্রাক্ট করতেছে একজন স্টুডেন্টের উচিত সেইভাবে তাদের লেসন গুলা লার্ন করা মানে শেখা। তো যেহেতু উচিত চলে আসছে, এফ নাম্বারটা হবে শুড লার্ন, শুড এর বদলে কেউ যদি ক্যান দিতে চাও সেটাও হবে। দ্য স্টুডেন্টস ক্যান লার্ন দেয়ার লেসন অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম, অ্যাজ যদি যেহেতু হিসেবে পড়ো তাইলেও হয়, যেহেতু টিচার তাদের স্টুডেন্টদের ইনস্ট্রাক্ট করতেছে তাই স্টুডেন্টরা কি করতে পারে, তাদের লেসন শিখতে পারে। যেহেতু দেয়া যদি পড়ো তাহলে পারা বুঝাবে, পারা, পারা বুঝাইলে ক্যান হয়, তখন ক্যান লাগবা। আর আমার মতে যেহেতু দিয়ে না পড়ে এটা পড়তে হবে যেভাবে, যেভাবে as their teacher instruct them, যেভাবে তাদের টিচাররা তাদেরকে ইনস্ট্রাক্ট করতেছে স্টুডেন্টদের উচিত সেইভাবে তাদের লেসনটা শেখা। এফ নাম্বার হবে শুড LEARN লার্ন, এটা হচ্ছে এফ নাম্বারের উত্তর। আর জি নাম্বারের উত্তর এটা নরমাল, এখানে কোনো কাহিনী নাই, সবাই বড় বড় করতে গিয়ে হয় ছোট, দেখছো? সবাই বড় বড় চোখ করে দেখো, TEACHER টিচার লেখা কি, এটা কি টিচার লেখা? যদি টিচার লেখা থাকতো তখন থার্ড পারসন সিঙ্গুলারের কারণে ভার্বের সাথে আমরা একটা এস লাগাইতাম, কিন্তু শিক্ষার্থীরা আরো বড় চোখ করো, টিচার লেখা না, টিচার্স লেখা, প্লুরাল। এখন আর এস বা এস যোগ করতে পারবো না, তার মানে যেটা আছে, যেটা আছে সেটাই উত্তর হবে। বুঝতে পারছি? যদি এটা সিঙ্গুলার হতো তখন এস বাই এস যুক্ত করতাম। সো এইভাবেই তোমাদের এফ এবং জি নাম্বার শেষ করে দিলাম। দ্য স্টুডেন্টস শুড লার্ন দেয়ার লেসন যেভাবে দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম, এটাই হচ্ছে তোমার এফ নাম্বার এবং নিচেরটা হচ্ছে জি নাম্বার। এফ এবং জিতে কারো কোনো সমস্যা আছে কিনা বইলো দেখি। আচ্ছা, ইসে সাইমা আপু না জাকিয়া আপু, এটা মনে হয় জাকিয়া আপুকে আগে আমি বলেছিলাম বা কোন একটা স্টুডেন্টকে বলেছিলাম, আপু এই যে তুমি আর আনছো না, এগুলো তো টু বি ভার্ব, এগুলো তো মনের ইচ্ছা মতো আনা যায় না। তুমি যদি এম ইজ আর আনো জাকিয়া আপু, তাইলে যে ভার্বটা লিখছো লার্ন অবশ্যই তার সাথে আইএনজি যোগ করতে হবে, অথবা
LEARNT লার্নড V3 করতে হবে। এম ইজ আর এর পর V3 হয় কখন জাকিয়া? যখন এটা প্যাসিভ হয়। আর এম ইজ আর এর পর ING হয় কখন জাকিয়া? যখন সেটা কন্টিনিউয়াস হয়। বুঝাইতে পারছি জাকিয়া? খেয়াল করবা বিষয়টা। কিন্তু তুমি মন চাইলো এম ইজ আর লেখলা, এরপরে ভার্বটা LEARN প্রেজেন্ট ফর্মে লেখলা, এইভাবে ইংরেজিতে লেখা যায় না। যেমন আই প্লে ক্রিকেট, এটা যদি কন্টিনিউয়াস করি আই এম প্লে ক্রিকেট, এটা কি কেউ লিখবে জাকিয়া? অবভিয়াসলি নট। সো এখানে অ্যান্সারটা কি হবে? আই এম প্লেইং ক্রিকেট। সো এম ইজ আর ওয়াজ এর পর জাকিয়া অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো তুমি কি করবা? সিম্পলি এফ নাম্বারে ওই যে অচিত বুঝেছে দেখে আর এর পরিবর্তে লাগবা কি জাকিয়া? শুড, তারপরে লার্ন। তো আশা করি জাকিয়া বুঝছে, সাইমাওর উত্তরটা ভুল হয়েছে সেও বুঝছে আশা করি। আচ্ছা, ই নাম্বারকে আমি স্কিপ করছি না, ই নাম্বার স্কিপ করি না। হ্যাঁ, মারিয়াম আপু ই নাম্বারটা বলতে পারছে, ফাইন। সি তো অনেকেই লিখতেছো, সি তো এগুলা পুরাতন। জি নাম্বারটা কে কে লিখছে দেখি? এফ, আচ্ছা এফ এবং জি না, স্টুডেন্ট এফ। এফ ওই যে কলিম ভাইও তো আর লার্ন লিখছে, আশা করি বুঝতে পারছে সে। আচ্ছা, তারপরে প্রান্ত কুমার দাস খুব সুন্দর করে অনেকগুলা লিখে দিছে, কিন্তু এত বেশি পড়লে মাথা নষ্ট হয়ে যাবে। আমরা শুধু ফোকাসে রাখবো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু এবং বি ইউজ টু, এই তিনটা হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট। বাট ইন্টারের জন্য উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু এতটুকু পড়লেই হবে প্রান্ত। আর আলিশা আপু এফ জি এইচ অলরেডি লিখে ফেলছে। আমাদের এফ, আলিশা আপু আশা করি এখন ঠিক লিখবে, শুড লার্ন। জি নাম্বার, এই যে আলিশাপুর জি নাম্বার একদম ইনস্ট্যান্ট ভুল হয়ে গেছে। সে ভার্বের সাথে এস বাই এস লাগে, ইনস্ট্রাক্টস লেখছে, এটা কিন্তু ভুল, নাম্বার কেটে দিবে। এস নাম্বার পরে দেখবো। আর ইসে মারিয়াম আপু আর লার্নিং তুমি লেখছো, কিন্তু এটা আসলে গ্রামাটিক্যালি হয়েছে, মিনিং ওয়াইজ হয় নাই, সো এটাও কিন্তু কেটে দিবে। ওকে ফাইন, অনেকে অনেক কিছু লেখছো, একটু দেখে নিলাম, না দেখলে তো আবার ভুল শুদ্ধ কি লেখছো আমি খালি পড়ে গেলাম, তোমাদেরটা দেখলাম না, তাহলে তো হয় না, সেটা দেখে দিলাম আর কি। সো স্টুডেন্ট শুড লার্ন দেয়ার লিসেন অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম, ঠিক আছে। তারপরেও যদি তোমাদের কোনো নাম্বারে সমস্যা থাকে, সিম্পলি নাম্বারটা লেখো যে ভাইয়া আমার এই নাম্বারে সমস্যা। বাট দ্য স্টুডেন্টস নাও এ ডেজ অ্যাক্টস, আহা, এটা তোমাদের অ্যাজ দো, দেখো এখানে কি লেখা, বড় ছোট করতে করতে এখানে অ্যাজ লেখা, ঠিক আছে না? আর এইখানে অ্যাজ লেখা, এইখানে দো লেখা, এই জিনিসটাকে আমি এইখানে লিখি অ্যাজ দো। এইটার একটা নিয়ম আছে, একটু যদি সময় দাও আমি তোমাদের দেখাবো, না দেখলে তো বুঝবা না। আর সময় যদি না দিতে চাও, তাড়াহুড়া করো, তাহলে নিজেরাই ঠকবা। দেখো এই রুলসটা, ওই যে বললাম না যে একটা পেজ আমি বাদ রাখছি, পুরাই বাদ রাখছি, ওই বাদ রাখা পেজ থেকে আসছে। এই দেখো অ্যাজ ইফ, এই অ্যাজ ইফ এবং এখানেই লিখে রাখি, নাহলে আবার কাহিনী হয়ে যাবে, অ্যাজ দো একই জিনিস, অ্যাজ ইফ এবং অ্যাজ দো একই জিনিস, বুঝাইতে পারছি? অ্যাজ ইফ মানেও যেন, অ্যাজ দো মানেও যেন। সো এখানে অ্যাজ ইফ এর যে রুলটা দেওয়া আছে, অ্যাজ দো এর ওই একই রুল, বাট এই রুলটা আমি তোমাদের বাদ রাখছি। যেহেতু বাদ রাখছি, তো সেহেতু এটা আপাতত পড়াবো না, এটা পরে পড়াবো। এটা তোমরা পাও না রইলা, কারণ রুলসটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, এটা তোমরা পাও না রইলা, এটা আমি পরে পড়াবো। অ্যাজ দো এর বিষয়টা মাথায় রাখো, এটা তোমরা পাও না রইলা, এটা এখন আমি পড়াচ্ছি না, এর উত্তর বলে দিচ্ছি। বাট দ্য স্টুডেন্টস নাও অ্যাক্ট, আচ্ছা এইখানে উত্তর হবে নিউ, এটা পাস্ট টেন্স হবে, কেন হবে বলে আমি পরে ব্যাখ্যা করব। এভরিথিং, এই দেখো রুলস অফ নেগেটিভ থেকে হুবাহু কমন পড়ে গেছে, বাট দে আর নট। আমাদের ডু নট, ডাজ নট, ডিড নট, এইভাবে যদি নট থাকতো, তাইলে কি করা লাগতো পোলাপান? এইটা হুবাহু কপি মাইরা দিলেই হইতো। পে, ডু নট পে, ডাজ নট পে, ডিড নট পে, এটা হুবাহু কপি মাইরা দিলেই হইতো। কিন্তু শিক্ষার্থীরা এখানে আর আছে, আর একটু আগে জাকি আপুকে যেটা শিখাইলাম, এখন সে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এম ইজ আর এর পর ভার্বের সাথে আইএনজি, আই এম প্লেইং, দে আর প্লেইং। সো এখানে দে আর প্লেইং তো না, পে আছে, PAYING,
আর নট তোমাকে দিয়েই দিছে, এটা লিখতে হবে না, জাস্ট খেলে এখানে ছোট করে PAYING। কেন আইএনজি করলাম? এই যে জাকি আপুকে যেটা শিখাইছি ওইটা যে আজকের ক্লাসে কমন পড়ে যাবে বুঝতে পারি নাই, হুবহু এখানে কমন পড়ে গেছে। দে আর নট পেইং হিড। যারা জানো না তারা খাতা একটু নোট করো। পে হিড মানে হচ্ছে মনোযোগ দেওয়া। পে হিড মানে কি? মনোযোগ দেওয়া। পে হিড মানে কি? মনোযোগ দেওয়া। সো they are not paying heed to their teacher advice, মানে টিচারের অ্যাডভাইস, টিচারের উপদেশে তারা মনোযোগ দেয় না। বাট দ্য স্টুডেন্টস, এই যে মাস্ট, একটু ছোট করি, মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার স্টাডিজ লেস্ট। ও এইটাও তোমাদের পড়ানো বাদ পড়ে গেছে। এই লেস্ট এবং উইথ এ ভিউ টু এগুলা কমপ্লিটিং সেন্টেন্সের জন্য একদম বস। রাইট ফর্ম ও ভার্বে কম আসে তাই শিটে দেই নাই। আর কমপ্লিটিং সেন্টেন্স পড়লে এটা এমনি পারতা। যারা জানো না আমি তাদের উদ্দেশ্যে যে নাম্বারটা লিখে দিচ্ছি, একটু খেয়াল করো, যে নাম্বারটা রুলসের বাইরে থেকে আসছে। লেস্ট এর অর্থ হচ্ছে নতুবা। লেস্ট অর্থ কি লিখলাম শিক্ষার্থীরা? নতুবা। আর লেস্ট থাকলে কি হয় শিক্ষার্থীরা? লেস্ট যদি থাকে তখন শুড লিখতে হয়। কি লিখতে হয়? শুড লিখতে হয়। তো লেস্ট মানে কি? নতুবা। আর লেস্ট থাকলে কি লিখতে হয়? শুড। এটা কমপ্লিটিং সেন্টেন্সের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এইটা থেকে একটা কোশ্চেন থাকেই কমপ্লিটিং সেন্টেন্সে। সো এটা যখন পড়াবো তখন এটা এমনি হয়ে যাবে, টেনশনের কিছু নাই। সো রাইট ফর্ম অফ ভার্বের দেওয়া হয় নাই, তবে এখন আমি তোমাদের দিয়ে দিলাম, তোমরা খাতায় নোট করে নাও। সো তাদের মানে স্টুডেন্টদের অবশ্যই উচিত কেয়ারফুলি, সতর্কভাবে লেখাপড়া করা, স্টাডিজ করা। লেস্ট নতুবা, নতুবা তারা কি হবে? তারা পরীক্ষায় ফেল করবে। লেস্ট মানে নতুবা, নতুবা তারপরে দে আছে। সো লেস্টের কারণে তোমাকে কি লিখতে হবে? শুড লিখতে হবে। আর ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো তো মডাল, 1 নাম্বার রুল থেকে কমন। সো শুডের পর ভার্ব যেটা আছে হুবাহু সেই ভার্বেই তোমাকে লিখতে হবে, ফেইল লিখতে হবে। আমার শীটের বাইরে থেকে আসছে সি নাম্বার এবং জে নাম্বার। রাইট ফর্ম অফ ভার্বের শীটের বাইরে থেকে আসছে, তবে এই সি এবং জে এটা কমপ্লিটিং সেন্টেন্সের শীটেই তোমরা পেতা। সো আলটিমেটলি তোমাদের পড়ার মধ্যেই থাকতো, চিন্তার কিছু নাই। এই তোমাদের 10টা করায় দিলাম। আর অ্যাজদর নিয়ম যেদিন শিখাবো সেদিন এটা তোমাদের করায় দিব। এই তোমাদের 10টা কমপ্লিট করায় দিলাম। সো